রাস্তাঘাটে মারামারি করে আসে সম্মান চাইতে। বিড়বিড় করে সে সামনে এগিয়ে গেলেও বিপু পিছু ফিরে যায়। প্রত্যুত্তর করে না তার বিড়বিড়ের। ভাবতে থাকে তাদের যোগসূত্র নিয়েই। কিভাবে যে তার পূর্ণতার যোগান দিবে ভেবেই পায় না উপায়। কেন কান্তা শ্রাবণের মতোই কোনো আগন্তুক হয়ে এলো না তার জীবনে? কেন পরিচিতের সীমানায় তারা মন বিনিময় করে বসল? বিকেলে দালানের পূর্ব পাশের বাউন্ডারি ঘেঁষে বারান্দা সংলগ্ন বেলিফুলের গাছটি লাগিয়েছে ইফতেখার। রাস্তা হতে বাড়িতে প্রবেশ করলেই দক্ষিণ পাশে যেমন টিন কাঠের ঘরের সামনে দুইটা গোলাপ গাছ চোখে পড়ার মতো, তেমনি উত্তরের দিকে বেলি গাছটিও চোখে পড়ার মতো। শ্রাবণ আজও গোসলের পর শাড়ি পরেছে। নিজের কাপড় চোপড় না শুকানোর কারণে শাশুড়ির আরেকটা শাড়ি সে গুছিয়ে নিয়েছে নিজের করে। এটাতেও দারুণ লাগছে। যৌবনকালে যেমন রূপের লাবণ্য পূর্ণরূপে প্রকাশ পায়, শাড়িও বুঝি যৌবনেই নারীতে অধিক শোভা পায়। তাই তো দেখাচ্ছে আজ শ্রাবণের দিন, তাই শ্রাবণকেই একটু সময় দিতে ইচ্ছে করছে ইফতেখারের। কাজের ব্যস্ততা চাপিয়ে দিয়ে সন্ধ্যায় তাকে নিয়ে বাইরে যাওয়ার প্রস্তাব করে। শ্রাবণ জানতে চায়, কোথায়? শ্রাবণ দিনে একটু এলোমেলো হাওয়ায়। ইফতেখারের সঙ্গে এলোমেলো হাওয়ায় ভাসতে মোটরসাইকেলে চড়ে বেরিয়ে গেছে শ্রাবণ। কিছু অব্যক্ত কথা সুর পিছু নিয়েছে তাদের। কিছু ত্যক্ত জীবন মুহূর্ত ছুতে চাইছে তাদের, কিন্তু অবর্ণনীয় এক সায়ের প্রেমমায়া সঙ্গী হয়ে গেছে ততক্ষণে। পিছু ফিরতে অনিচ্ছুক, ত্যক্ততার স্পর্শ পেতে অনীহা। মুহূর্ত বড় প্রিয়, আরও প্রিয় মুহূর্তকে প্রাধান্য দেওয়া প্রহর। হঠাৎ বৃষ্টির মতো যুগল জীবনের প্রণয়োচ্ছ্বাসের সৃষ্টি এই প্রহরে। প্রণয়ের গুনগুন প্রবাহিত হয় বাতাসে বাতাসে। এই বাতাস বড় সুখকর। সুখকে গভীর উপলব্ধি করতে শখ প্রাণের পিঠে মাথা হেলিয়ে দেয় সুখপ্রিয়া। ইফতেখারের সেদিনকে মনে হতেই জিজ্ঞেস করে, খারাপ লাগছে? কি খাবে? শহরের পথে বের হলে বলতাম ফুচকার কথা, এখানে কি খাওয়া যায়? বাজারে ফুচকা আছে, খাবে? চলুন তবে। ছোট ছোট ঝাল ফুচকায় সন্ধ্যাটা আরো জমে উঠেছে দুইয়ের। পরক্ষণে কিছু সময় কাটিয়ে এসেছে তাদের প্রথম গল্প জমানো স্থান বালুর মাঠে। এই জায়গাটা অকারণেই একটু বেশি ভালো লাগে শ্রাবণের। কারণ খুঁজতে গেলে হয়তোবা প্রকৃতির স্পর্শ মায়াই বেশি প্রস্ফুটিত হবে, তবে ভালো লাগে। সে আশেপাশের পরিবেশ নিয়েই গল্প করতে থাকে ইফতেখারের সাথে। কিন্তু আজ এই যুগল তারা এখানে হেলনাও পাগলের সামনে পড়ে গেল। কাঁধে কয়েকটি লাঠির খুঁটি নিয়ে বাজারে দোকান হতে দুইটা বোতল কুড়িয়ে এসেছে এদিকেই। ইফতেখারকে দেখেই তাদের কাছে এগিয়ে আসে। এই ছাড়া তুই না বিয়া করছত, দাওয়াত দেস নাই কে? শ্রাবণ একটু অদ্ভুত চোখে তাকিয়ে দেখে হেলেনার বেশভূষা। নদীর ওপারের মিলের বড় বড় লাইটের আলো, বাজারের দোকানপাটের কিছু আলো এবং গগনের সেই আতশোষী যথেষ্ট আলোকিত রেখেছে বেশভূষা কাছ থেকে দেখে ওঠার মতো। ইফতেখার খোসা ছাড়াতে ছাড়াতে ছোলা চিবাচ্ছিল তখন। হেলেনার প্রশ্নের সম্মুখীন হয়ে তার মুখের নড়াচড়া ধীর হয়ে আসে, জবাব দেয়, আমার বিয়েতে আমি দাওয়াত পাইনি, তাই আপনাকেও দিতে পারিনি। তোর বাপেও কি পারলো না? তোরা চেয়ারম্যান দেখা কি মনে করছো নিজে গো? আমাগো পেট নাই দাওয়াত খাওয়ার মতো? এমন ফকিন্নি চেয়ারম্যান তো জীবনে দেখি নাই। পোলার বিয়াত হাম ধুম করে না, কাজ্জা লাগছত বাপের লগে, নইলে তোর লগে এরম শত্রুতাটা করলো কে? শুকনো গলায় দুইটা কাশি উঠে যায় ইফতেখারের। হাতের ছোলা শ্রাবণের হাতে থাকা প্যাকেটে রেখে পকেট থেকে টাকা বের করতে থাকে। হেলেনা ততক্ষণে শ্রাবণের দিকেও নজর গাঁথে। শ্রাবণের তার দিক থেকে নজর তুলে নেয় তাতেই হালকা করে গলা খাকারি দিয়ে একটু নেড়ে চেড়ে দাঁড়ায়। এই বুঝি তাকে নিয়েও মন্তব্য শুরু করে উল্টোপাল্টা কিছু। ইফতেখার 100 টাকা হেলেনার দিকে এগিয়ে দিয়ে বলে, দাওয়াত তো খাওয়া হলো না, এটা দিয়ে আপনি মিষ্টি খেয়ে নিয়েন। হ্যাঁ দে, ওইটা তোর বউ? জি। সুন্দর হয়। এই রাতের বেলা সুন্দরী বউ লইয়া এনে কি করছো? চাঁদের নজর লাগবো, ঘরে যা। জি যাব। নজর সরিয়ে আপনি আগে যান, মিষ্টির দোকান বন্ধ করে ফেলবেন হয়তো। হেলেনা পাগলি চলে যেতেই নিচু শব্দে খিলখিলিয়ে হেসে ওঠে শ্রাবণ। ইফতেখার আবার তার হাত থেকে ছোলা নিয়ে খেতে মনোযোগ দেয়। শ্রাবণ হেসে নেয় ইচ্ছে মতো। মন্দ লাগছে না তার হাসি দেখতেও শুনতে। শ্রাবণ হাসি থামিয়ে বলে, আপনি এটা কোনো কাজ করলেন? কি? কাউকেই দাওয়াত করলেন না, আমাকেও তো দাওয়াত করতে পারতেন। তোমাকে তো দাওয়াত করে এনেছি। ওটা তো বিপু ভাই করলো, আপনার কোনো প্রমাণ পাওয়া যায়নি দাওয়াতপত্রে। আমি লিখেছি। আমি তো দেখিনি লিখতে। তোমার সামনে বসে লেখা উচিত ছিল। নিজের নামটাও লিখতে পারতেন। সে যাই হোক, পাগল তো মিষ্টি পেল, আমি তাও পাইনি। কেমন বিয়ে করলেন আপনি? হ্যাঁ, বুঝলামই না।
কাজী বাড়িতেই মিষ্টি নিয়ে যাওয়া উচিত ছিল আপনার। মৃদু হাসির রেখা ভাসে ইফতেখারের ঠোঁটে। শ্রাবণের চোখে এলিয়ে রাখা দৃষ্টিদ্বয়ও যেন হাসতে চায় ঠোঁটের সাথে তাল মিলিয়ে। জিজ্ঞেস করে, মিষ্টি খাবে? এখন কেন, সময় চলে গেছে, খবর পুরাতন হয়ে গেছে। তবে ছোলা খাও। খাচ্ছি তো। একটু থেমে শ্রাবণ বলে, বিপু ভাইয়ের জন্য কিছু করতে হবে আপনাকে। কি? বিপু ভাই আপনার জন্য যা করলো। আমার সামনে তো কেউ বাধা হয়ে দাঁড়ায়নি। বিপুর ব্যাপার দেখতে গেলে অনেক বাধা আসবে। তাই বলে কিছু করবেন না? ফাঁকে তালে একদিন নিয়ে চলে আসবে সেও, সমস্যা কি? খোসা ছাড়ানো হাতের ছোলা ইফতেখারের হাতে দিতে দিতে শ্রাবণ প্রত্যুত্তর করে, কেমন খাপ ছাড়া কথা আপনার। মেয়েটার বিয়ে হয়ে যাবে। ওটা তো আমি হ্যান্ডেল করতে পারবো না। বিপু যখন নিয়ে চলে আসবে তখন না হয় আমি তার সাপোর্টার হয়ে আব্বা আম্মার সামনে দাঁড়ালাম। বিপু ভাই কিন্তু আমাকে নিয়ে বের হয়েছিল আপনি পর্যন্ত পৌঁছাতে। তুমি যত সহজে এসে গেছো, কান্তা পারবে না। তাই তো বলছি, আপনি কিছু করুন। আর সব আমার ঘাড়ে কেন চাপাতে চাইছো? আরে আপনি বড় ভাই, তো আপনি করবেন না তো কে করবে? দুইটা ফ্যামিলিকে আগে থেকেই ম্যানেজ করুন, যাতে পরবর্তীতেও সমস্যা জর্জরিত না থাকে। ফ্যামিলি ম্যানেজ কখনোই হবে না। দুরাশা বাদ দাও। হবে না কেন? বললাম না সেদিনই, সমশ্রেণী না হলে আব্বা মানবেন না। তুমি দূরের বলে আব্বা চুপ আছে। কান্তা তো বাড়ির মেয়ে, তার সম্পর্কে জানতে আর বাকি থাকবে কি? উঠতে বসতে আব্বাকে মানহানিকর পরিস্থিতিতে পড়তে হবে। তাহলে আসতে হলে পালিয়েই আসতে হবে। তাতেও খুব একটা লাভ হবে কিনা কোনো নিশ্চয়তা নেই। একে তো আব্বার মানহানির ব্যাপার, অন্যথায় কান্তার বাবা চাচাও চেয়ারম্যান বাড়িকে দেখতে পারেন না। বাড়ি এসে দেখা যাবে হট্টগোল শুরু করবে। দেখতে পারে না কেন? কি আর, জমি জমা নিয়েই বিরোধ আছে। পাশাপাশি বাড়ি যখন। পাশাপাশি কোথায় হলো? আপনাদের দুই বাড়ির মাঝখানেও তো আরো দুইটা বাড়ি আছে। অন্যদিকের জমি জমা থাকতে পারে না? আর আমি সঠিক জানি না, সব সময় এমনই দেখে আসছি। হতে পারে এই দাদা, পাশের বাড়ির দাদা, তারপর ওই দাদা, এমন করে কোনো বিরোধ ছিল যা ছেলেদের মধ্যেও জেগে আছে। তারপর আবার ওনাদের ছেলেদের মধ্যেও আছে, তাই না? কই না তো, বরং আরও যোগসূত্র দেখা গেল বিপুর আর কান্তার। কান্তার ভাইকে নাকি মেরেছেন খুব শুনলাম। ওইটা বিপুর সাথে চলতে ফিরতে লাগালাগি হয়েছে, তেমন কিছু না। ইচ্ছে মতোই নাকি মেরেছেন? শ্রাবণ যেন জোরপূর্বক একটু মন্দকার দিকে ঠেলতে চাইছে চেয়ারম্যান পুত্রদয়কে। ইফতেখার তার ভাবভঙ্গিতে লক্ষ্য করে বলে, কে বলেছে? কান্তা? কান্তা বলতে যাবে কোন দুঃখে? আমি এসে খবরাখবর পেয়েছি না। এখন তো তোমাকেই আমার রহস্যময় কিছু মনে হচ্ছে। আমি আবার রহস্যময়ী হয়ে ওঠার কি করলাম? এই যে খবরাখবর খুব রাখা হয়েছে। বাড়ি একটা জায়গায় থাকবো, ও পরিবেশ পরিস্থিতি বুঝে থাকবো না। হুট করে বিয়ে করাটাও তো একটা রহস্য হতে পারে। আপনিও তো করেছেন তাই। আমি তো এত ভেবে কোনো কাজ করি না, ইচ্ছে করলে করে ফেলি যে কোনো কিছুই। আমাকে ছেড়ে দিতে ইচ্ছে করলে তাও করে ফেলবেন? মুখের নড়চড় এবং দৃষ্টির হাতড়ানো উভয়ই থেমে যায় ইফতেখারের। অল্পক্ষণের একটা মুহূর্ত জবাব পাওয়ার প্রত্যাশায় তার মুখাবয়বে তাকিয়ে থেকে হাসির মাধ্যমে কথার রেশটা সরিয়ে দেয় শ্রাবণ। পরক্ষণে বলে, কঠিন প্রশ্ন করে ফেললাম। আচ্ছা থাক, তবে আমার ক্ষেত্রেও তো তেমনটাই ভাবতে পারেন। হুট করেই ইচ্ছে হলো বিয়ে করতে, তাই বেরিয়ে পড়েছি। তুমি এমন নও। কেন? তুমি ভেবে ভেবে কাজ করো। কেমন? এই যেমন আমার ইচ্ছেগুলো হঠাৎ প্রেম করতে প্রস্তাব পাঠিয়ে দিলাম, কিন্তু তুমি ভেবে তা প্রত্যাখ্যান করলে। তাও ঠিক। ঠিক যদি হয় তবে বিয়ে কেন করলে? আপনি ভালো মানুষ যে, তাই। তুমি তো আমায় কাছ থেকে দেখোনি কখনো। দূর থেকে ভালো মন্দ বিবেচনা করা যায় না। আপনি যদি এক পলকে দেখে নিজের জিনিস চিনতে পারেন, তবে আমি কেন ভালো মন্দ দেখতে পারবো না? আমি তো নিজের পছন্দটাকে চিনেছি, তুমি ভালো না মন্দ তা তো বিবেচনা করিনি। তাই ঠিক আছে, তবে মানছি আমারও বিয়েতে হুট করে রাজি হয়ে যাওয়ার কারণ আছে। কি? গায়ে থুথু পড়ার পরেও যে লোক অপরিচিতের কাছে কৈফিয়ত পর্যন্ত চায় না, ফিরে তাকায় না পর্যন্ত, তাকে অনায়াসেই বিয়ে করা যায়। ওয়ান অফ পারফেক্ট ম্যান। ভুরু হালকা কুচকে আসে ইফতেখারের। মনে পড়ে কিছুদিন আগের বাজারের ঘটনা। এমন ঘটনা সচরাচর ঘটে না, তাই মনে পড়তেও দেরি হয়নি সেই একদিনকে। জিজ্ঞেস করে,
রিকশায় বসে তুমি থুথু ফেলেছ? ছোলা মুখে এঁটে নিঃশব্দে হেসে ওঠে শ্রাবণ। জবাব পাওয়া হয়েছে ইফতেখারের, কিন্তু চোখ ফেরাতে দেরি হয়। অক্ষিগোলকের প্রেমের বর্ষণ কাটে না তার, যেন বেড়েই উঠছে দিনে দিনে ক্রমে ক্রমে। রূপ নাকি মায়াছন্দ, কোনটা তাকে বেশি টানে বুঝতে পারে না ঠিক, কিন্তু মুগ্ধতার পরশ থই থই করতে থাকে ঠিক বেঠিক। দেখতেই থাকে শ্রাবণের হাসি এবং হাসির ছন্দাকে। শ্রাবণ দিনের শ্রাবণ ছন্দা। অবশিষ্ট ছোলার প্যাকেট ইফতেখারের পকেটে রেখে দেয় শ্রাবণ। অনেকক্ষণ হয়েছে এসেছে, বাড়ি থেকে যেতে চায় এবার। যাওয়ার সময় আরেক দিন ফুচকা খাওয়াতে নিয়ে আসতে বলল ইফতেখারকে, পরি এবং অর্পাকে সহ। তখন খাওয়ার সময় অর্পার পরীকে মনে পড়ছিল তার। তারা এলেও হয়তো আরো ভালো জমতো খাওয়ার আসরটা। তবে পরবর্তী দুপুরটা ভালো জমে গেছে। সকালে নাস্তা করে বিপু বাইরে ঘোরাঘুরি করে এলো। প্রাক দুপুরে বাড়ি ফিরতেই দেখে তার অপেক্ষায় বসে আছে অর্পা পরি। সকালে বকুল কাকা গরুর ঘাস কেটে আনলে শাপলা ফুল এসেছিল ঘাসের সাথে। পরি তা নিয়ে অর্পার সামনে আসতেই তার আগ্রহ বেড়ে যায় শাপলা কুড়াতে। বিপু ভাইকে ধরে বসবে নিয়ে যাওয়ার জন্য। কাজেই বাড়ি ফিরতে না ফিরতে তাকে ঘিরে ধরেছে। বিপু মুক্তি নেওয়ার উদ্দেশ্যে বারবার বলছিল বকুল কাকাকে নিয়ে যেতে। তাদের এক কথা বিপুর সাথেই যাবে। পারভিন ক্রমশই বিরক্ত হচ্ছিল তাদের কর্মকাণ্ডে। কিছুক্ষণ বকল নিজের মেয়েকে, যে কিনা পড়াশোনা বাদ দিয়ে শাপলা বিল নিয়ে পড়ে আছে। কিছুক্ষণ বকল পরীকে, মাথায় উস্কানি দেওয়ার মূল এই পরি। শ্রাবণ তাদের সমর্থন করে বিপুকে বলল, এত করে বলছে যখন নিয়ে গেলেই তো হয় বিপু ভাই। বোনেরা এমন আবদার কি সব সময় করে? শখের সময়ও সব সময় থাকে না। আপনিও যাবেন? তারা শখ করছে, তাদেরকে নিয়ে যান। এই আয় আয়। খানিক বিরক্তি নিয়ে বের হয় বিপু। শর্ত একটাই, 10 মিনিটের বেশি রাখবে না। বকুল কাকার কাছ থেকে বৈঠা নেয় তাদের ছোট নৌকার, নেমে যায় বাড়ি হতে ঢালুতে। 2টা ক্ষেতের পর থেকে বর্ষার পানি। এখানেই বেঁধে রাখা নৌকাটি। ঘাস কাটা হয় বিধায় ছড়ানো ছিটানো ঘাসে লেপ্টে আছে নৌকার পুরোটাই। পরীর কাছে দাঁড়িয়ে এসে বৈঠা দেখিয়ে হুমকি দিয়ে বলে, পরিষ্কার কর, একটা ঘাসও যেন না থাকে। আইয়া তো গোসলই করবেন, এত পরিষ্কার গিরির কি দরকার? চোখে দেখোস না কি অবস্থা? এই অপরিষ্কার নৌকায় আমি যাবই না। যেতে হলে তাড়াতাড়ি পরিষ্কার কর। অর্পাও ঠেলে দেয় পরীকে। উফ, যা তো, আমিও বসতে পারবো না এভাবে। সুন্দর কইরা কন, ভাবি কি শিখাইয়া দিছে মনে নাই? যাও যাও, আসছে ভাবিওয়ালি। পরি উঠে ঝটপট পরিষ্কার করতে লেগে যায়। বিপু বৈঠায় ভর করে দাঁড়িয়ে থাকে। হুকুম করে একটা পর্যন্ত ঘাস উপচে ফেলার। কাজ অনেকটা হয়ে এলে অর্পাকে বলে, ভাবিকেও ডেকে নিয়ে আয় অর্পা। ভাবি যাবে না। তুই ডাকতে কি সমস্যা? এবার এতখানি হেঁটে বাড়ি যাব? হাঁটবি না যখন উড়ে যা। বিপু বিরক্তিকর গলায় প্রত্যুত্তর করলে অর্পা হনহন পায়ে আবার বাড়ি আসে। শ্রাবণ হাতের মুঠোয় গম ছিটাচ্ছিল উঠোনে। মুরগি কবুতর একত্রে লেগে পড়েছে। অল্প অল্প ছিটিয়ে ফেলতে ভালোই লাগছিল তার। অর্পা এসে বলে, ভাবি চলো ঘুরতে যাবে? হ্যাঁ যাব, আসো, মজা হবে। আরে আসো তো, এখন না গেলে আবার পাঠাবে বিপু ভাইয়া। চুপি চুপি চলে আসো। ঘর থেকে পারভিনের গলা আসে অর্পার জন্য। বেশি টই টই করতাছোস। পড়তে বইলে জ্বরে ধরে, ঘুরতে গেলে ধরে না। সাঁতার কিন্তু জানোস না ঠিক মতো। তাই তো ভাইয়ার সাথে যাই। ও ভাবি তাড়াতাড়ি আসো। শ্রাবণের উদ্দেশ্যে কিছু বলল না, তাই শ্রাবণও আর দমে রইল না। যাওয়া যাক শাপলা বিল দেখতে। যাওয়া হয়নি এদিকে কখনো। ছোট নৌকা, 4 জনে পরিপূর্ণ। বৈঠা হাতে বিপু বসেছে একপাশে। তাদের 3 জনকে বলেছে মাঝখানে বসতে। পড়ে টরে গেলে সে একদম ধরবে না। পাটাতনে 2 জন আরাম করে বসে গেলেও শ্রাবণ বিপরীত প্রান্তের কোণে বসেছে। তার পড়ে যাওয়ার ভয় নেই। সাঁতার জানা আছে। পরিও ভালো সাঁতার জানে। নৌকার কোণে বসা তার অভ্যাসও বটে। তবে ভাবের জন্য ছেড়ে দিয়েছে জায়গাটা। স্থল হতে সামনের দিকটা উঁচু হওয়ায় পানি কম। লগে দিয়ে ঠেলে ঠেলে বিপুকে যেতে হয়েছে কিছুক্ষণ। পানির গভীরতা ছুঁয়ে নিলেই আরামে বৈঠা চালাতে বসতে পেরেছে। এদিকে লতা ঘাসের যানজটও কম। স্বচ্ছ পানিতে মেঘাচ্ছন্ন আকাশ ভাসছে। পরি আর অর্পা ঝুঁকে মাঝে মাঝে নিজেদের প্রতিচ্ছবি দেখছে, কথা বলছে, হাসছে। শাপলা ছুঁয়ে দেখার প্রত্যাশায় উত্তেজিত হয়ে আছে। মেঘনা ডাকলেও আকাশ গুমট হয়ে আছে। রোদের দেখা না পাওয়া গেলেও দিনটা ঝরঝরে লাগছে। মোট কথা, এই দুপুরে বাইরে বের হওয়ার মতোই একটা মনোরম পরিবেশ। বাতাস বইছে মাঝারি বেগে। অনুকূল যাত্রা হওয়ায় বিপুর কষ্ট লাঘব হচ্ছে। একটু বৈঠার বেগে চললে নৌকা আরেকটু এগিয়ে যাচ্ছে বাতাসের বেগে। ফেরার সময় কষ্ট বাড়বে নিশ্চিত। বিপু আবারও সাবধান করে দিচ্ছে অর্পা ও পরীকে। এই যে বারবার নড়ছিস, যদি খালি পড়বি
এই আমি বিপু একটাকেও ধরবো না। এই জায়গায় দুই পুরুষের দাঁড়ানো সম্ভব না। পরি বাজির সাথে সাথে তর্ক জুড়ে। ভাইজানের কথা, ওই যে পানির নিচে মাটি দেখা যায়, এত বলদ ভাইবেন না। নাম দেখি। এখন নাম্মুকে অহেতুক। কথাটা বাড়াস কে অহেতুক? মায়ের দেওয়ার ভঙ্গিতে বৈঠা তুলে দাঁত কেমিড়িয়ে নেয় বিপু। শ্রাবণ দুহাত দুদিকে বাড়িয়ে পানি ছুঁয়ে যাচ্ছে চলন্ত নৌকায়। তাদের কথাবার্তা শুনে হাসছেও। বাতাস এসে বারবার মাথার আঁচল ফেলে দিচ্ছে, আবার তুলছে সে। বিপু বৈঠার হাল ধরতে ধরতে জিজ্ঞেস করে, ভাবি সাঁতার জানেন? এখান থেকে বাড়ি ফিরতে পারবেন? বাড়ির দিকে দূরত্ব দেখে শ্রাবণ পরক্ষণে প্রত্যুত্তর করে, পারবো, কিছু দূর গেলেই তো হাঁটতে নাগাল পাওয়া যাবে। ঠিক আছে, যাওয়ার সময় নৌকা ডুবিয়ে দেখব কার দম কত দূর। অর্পা চেঁচিয়ে ওঠে, না, আমি মরেই যাব। তুই মরবি জানলে এলি কেন? আমি তো নৌকায় এসেছি, সাঁতার কাটতে আসিনি। শখ যখন ডুবে ডুবে শাপলা তুলবি। না ভাই না। শ্রাবণ হাসি মুখে প্রত্যুত্তর করে। অর্পা সহমত হয়, ঠিক ঠিক, তাই তো তোমাকে নিয়ে এসেছি। তুমিই তুলবে ডুবে ডুবে। ভাইয়া শাপলা, শাপলা ওইদিকে যাও। শ্রাবণ পিছু ঘাড় ঘুরিয়ে অর্পার ইশারা করার দিকে তাকায়। মুগ্ধ হয় শাপলা বিলের প্রতি। যতদূর চোখ যাচ্ছে বড় বড় গোলপাতায় আচ্ছন্ন বিল দেখা যাচ্ছে। এ যেন শাপলা পাতার চাদর বিছিয়ে আছে জল বিছনার উপর। যদি ফুলগুলো ফুটে থাকতো নির্ঘাত এই বিলকে পুষ্পরাজ্য মনে হতো। কিন্তু দুপুরের সময় তাদের লজ্জাবরণের সময়। এই প্রহরে তারা নিজের সৌন্দর্যের কপাট গুটিয়ে বিশ্রাম নেয়। সৌন্দর্য বর্ধন করতে ফুটে থাকে সকাল সন্ধ্যা। শ্রাবণ ঘুরে বসে যায় নৌকার কোণে। এই তো নৌকাটা একটু এগিয়ে গেলেই শাপলা ছোঁয়া যাবে। অর্পার আফসোস হয় শ্রাবণের জায়গায় সে নেই বলে। কোণে থেকে ভাবি আগে ছুঁতে পারবে শাপলা। মনের উত্তেজনা বেড়ে আসছে তার। ওঠার জন্য হালকা নড়ে ওঠে। ভাবি, আমি তোমার কাছে আসি। আসবে? বিপুর সাথে সাথেই নিষেধাজ্ঞা অর্পণ করে। একদম না, একদিকে ভার হলে নৌকা ডুবে যাবে। এই পাশে তুমি আসো না। আমি হ্যাংলা পাতলা একজন মানুষ, তোদের দু তিনজনের ব্যালেন্স কেমনে ধরি একা? চুপ করে বস। গলায় আফসোসের কান্নাভঙ্গি ঠাঁই পায় অর্পার। আহা, আমি শাপলা নিতে পারবো না তবে। নৌকা ভেতরে গেলেই সবাই তো নিতে পারবি, চুপ করে বস। পরিচেঁচায়, ভাইজান ওদিক দিয়া যান, ওদিক দিয়া অনেকগুলা। পরি দেখতো এবার মাটি দেখা যায় কিনা। পরি উকিঝুঁকি দেয়। পানিতে ভাসমান আকাশ ব্যতীত কিছুই দেখা যায় না। বিপুর দিকে তাকিয়ে ঠোঁট উল্টায় তাই। বিপু বলে, এই জায়গায় তোর 7 পুরুষের নাগাল আসবে না। এত গভীর? বিপুর বিরুদ্ধে মুখে প্রশ্ন জুড়লেও শ্রাবণের দৃষ্টি মনোযোগে গেঁথে থাকে প্রথম ছিঁয়ে যাওয়া শাপলাটার দিকে। নাগাল পেতে প্রশ্ন করতে করতে বাহারি কপাট বন্ধ রাখা শাপলা মুঠোয় ধরে ফেলে সে। বিপু তার প্রশ্নের প্রত্যুত্তর করে, শাপলা উঠিয়ে দেখেন কতটা গভীরতা। বৈঠা জোরে সোরে ধাক্কায় পানির স্বচ্ছতা কাটিয়ে বিস্তৃত শাপলা বনে ঠাঁই নেয় তাদের নৌকা। শ্রাবণের হাতের শাপলা নীড় ছেড়ে দিয়েছে ততক্ষণে। সে পুরোটা শাপলা নৌকায় তুলে আনে। 7 পুরুষের সমান না হলেও 2 পুরুষের উপরে হবে তার দৈর্ঘ্য। শ্রাবণ নৌকায় এলিয়ে দেয় শাপলার পুরো অস্তিত্ব। তরতাজা পুরুত্বের টসটসে শাপলা। এর রূপে মুগ্ধ হয় শ্রাবণ। চোখ রাখে পরবর্তী একটা ধরার। এদিকে নৌকা হেলে দুলে উঠছে মধ্যস্থানের দুইয়ের কর্মকাণ্ডে। দুদিকে দুজন ঝুঁকে যাচ্ছে আপ্লুত হয়ে। শাপলা টেনে তোলা চাই তাদের। বিপুর ধমক কোনো কাজে আসছে না। শ্রাবণ ধীরে সুস্থে একটা দুইটা তুলছে আর তাদের দেখে হাসছে। বিপু সাবধান করে, সাবধানে, শাপলা মনে করে আবার সাপের মাথা টেনে তুলিস না। ভাইজান চুপ করেন তো, সাপ উঠলে আপনার গলাইতে ছুড়া দিমু আগে। বিপু পাশ থেকে পচা শাপলার গোটা তুলে ছুঁড়ে দেয় পরীর মাথায়। সাপ সাপ! আকস্মিক ঢিলে চিৎকার করে ওঠে পরি। তার চিৎকারের ধাক্কায় অর্পা শাপলা টানতে গিয়ে নিজেই চলে যাচ্ছিল শাপলার সাথে। বিপুর সাথে সাথেই হেসে উঠে বলে, এই যে যায় আর একটা ধরবো না তো, সব ফেলে রেখে নৌকা নিয়ে বাড়ি ছুটবো। অর্পা কটমটিয়ে তাকায় বিপুর পানে। মনের খায়েশ মিটিয়ে শাপলা তোলা হচ্ছে না এই ভাইয়ের জন্য। একবার সাপ, একবার নৌকা ডুবে যাওয়ার ভয়, আবার ফেলে রাখার ভয়, ধমক টমক তো আছেই। ভেজাল করা ব্যতীত যেন তার আর কোনো কাজ নেই। পরি প্রত্যুত্তরে বলে, আস্তে একটা শয়তান আপনি ভাইজান, আপনার দোষেই তো পড়তাছিলাম। সব ফালায় রাখা যে যাইবেন, বড় ভাইজান কি আপনার আস্থা রাখবো নতুন ভাবিরে এই বিলে ফালাইয়া গেলে? তোর মাথায় করে নিয়ে যাবে, ওইটা তোদের দায়। আমি কি আসতে চাইছিলাম? নিয়া তো আইছেন আপনি। এই সাক্ষী দিব কে? অর্পা হাত তুলে বলে,
আমি দিব। তুই বাড়ি যেতে পারলি তো দিবি। শ্রাবণ হেসে কুটি কুটি তাদের কথা শুনে। ভালোই লাগছে মনোরম পরিবেশ ও তাদের কথা কাটাকাটি। নাগালের সব শাপলা তোলা শেষ। বিপু ভাই ভুল বলেনি। শাপলারা যেভাবে কলি হয়ে আছে, সাপের মাথার মতোই দেখা যায় একটু দূর হতে। তাই সে বাছাই করে নিশ্চিত হয়েই টানছে শাপলা ধরে। বিপু বৈঠা ঠেলে এগিয়ে গেলেই তারা আবার শাপলা কুড়াতে ব্যস্ত। এক একজন অর্ধেকটা ভিজে গেছে শাপলার পানিতে। নৌকার হেলে দুলে ওঠা তো চলছে অনবরত। বিপু শাপলা তুলে পানিতে ধুয়ে গছগছ করে চিবিয়ে খেতে শুরু করেছে বসে বসে। শ্রাবণ জিজ্ঞেস করে, অনেক মজা তোতা ভাই। খেয়ে দেখেন। আমার এভাবে ভালো লাগে না, কাঁচা খেতে হলে ভর্তা করে খাই। মিষ্টি শাপলা এমনিতেও মজা। পাতানো শাপলা বিলের কিছুটা অংশে গমন করেই নৌকা প্রায় ভরো ভরো, আর তুলতে দেয় না বিপু। বৈঠা ঠেলে বেরিয়ে আসে শাপলা জোট ছেড়ে। অর্পা পরি দুজনেই তার বিরোধে। তাদের মন ভরেনি। অহেতুক এত শাপলা নিয়ে কোনো কাজ দেখে না বিপু। বাতাসের প্রতিকূলে বৈঠার ধার ধরে ধমক দেয় তাদের। আরে রাক্ষসের দল, এগুলো খেয়ে শেষ করে নে আগে। অর্পা মুখ মলিন করে বলে, তুমি তো আর নিয়ে আসবে না। আমি তো বাজারে বেচতেও যাচ্ছি না। ভাইজান, আপনি আসলেই একটা কি কইতাম, কোনো দরদ মরদ কিচ্ছু নাই আপনার পাষাণ্ড মন্ডার ভিত্তে। আর 5টা মিনিট থাকলে কি এমন ক্ষতিটা হইয়া যাইত? নিজে না খাইতে পারতাম, তৃপ্তি মিটাইয়া তুইল্লা না হয় গরুরে খাইতে দিতাম, তাও কেউর পেট তো ভরতো। আমি কি গরুর ঘাস কাটতে আসছি তোদের নিয়ে? আসেন নাই, তবে তাই আসার দরকার ছিল। কথা কম বল। আল্লাহ মুখ দিছে কথা কইতে, কেল্লাই কম কইতাম। আর একটা মুঠ সাপ্লাই তো তুললাম, আপনারে না আনলেই ভালো হইতো। বকুল কাকারই দরকার ছিল। বিপু বৈঠা চলা থামিয়ে দেয়। হতাশাজনক বিরক্ত দৃষ্টিতে তাকায়। বৈঠাটা নৌকার শাপলার স্তূপের উপর তুলে রেখে আকস্মিক ঝাঁপিয়ে পড়ে স্বচ্ছ পানিতে। উপস্থিত সকলে বিস্মিত হয়ে যায় তার কাণ্ডে। বিপু ডুব দিয়ে মাথা তুলে বলে, আমার যখন দরকার নাই তোরা এবার বাড়ি যা, আমি গেলাম। প্রত্যেকেই হতবাক হয়ে আছে। শ্রাবণও হাঁ করে তাকিয়ে থেকে হেসে উঠেছে খিলখিলিয়ে। বিপু সত্যিই সাঁতার কাটতে কাটতে চলে যাচ্ছে। মাঝখানে নৌকা ভাসছে, বাতাসের ধাক্কায় ঘুরছে আর পিছু দিকে একটু একটু সরে যাচ্ছে। অর্পা কাঁদো কাঁদো চেহারা করে রাখে। ভাই এটা কি করলো? এতক্ষণ ভয় দেখিয়ে এবার সত্যি সত্যিই গেল। পরি হাউকাও শুরু করেছে। বৈঠা ধরে শ্রাবণের কাছে নালিশ করছে। দেখছেন ভাবি, দেখছেন খালি শয়তান বেটার কামকাজ। এখন নৌকাটা কেডা ঠেলা নিয়ে যাইব কন আপনি? কি অদ্ভুত কর্মকাণ্ড, দাও তো দেখি আমি পারি কিনা। শ্রাবণ বৈঠা হাতে নেয়। তার এসবে অভিজ্ঞতা নেই। ছোট নৌকার বৈঠাও ছোট এবং পাতলা, তাই তা সহজে বহন করতে পারলেও হাল ধরা অসাধ্যকর। বাতাস না থাকলে হয়তো একটু এগিয়ে নেওয়া যেত, কিন্তু বাতাসের সঙ্গে লড়ে ওঠা একদমই অসম্ভবপর। তার উপর তারা 3 জন মেয়ে, সেই সাথে তাদের চেয়েও বেশি ওজন হবে বুঝি শাপলা স্তূপের। তো আর কিভাবে সম্ভব এই নৌকা ঠেলে নেওয়া? শ্রাবণের হাতের বৈঠার ধারে নৌকা শুধু চরকির মতো ঘুরছে। পথ চলার অগ্রগতিতে বরং ঘটছে অবনতি। বিপু সাঁতার কাটতে কাটতে পিছু ফিরে দেখে হাসছে। সেজন্য পরি খ্যামটা মেজাজে তাকিয়ে বৈঠা নিতে হাত বাড়ায় শ্রাবণের দিকে। পারবেন না, পারবেন না। বেড়া মাইনসের বেড়া জোর। হ্যাঁ, আপনি তো দূর, আপনার শক্তিতেও গুলাইব না। শ্রাবণ নিজের পরাজয় মেনে বৈঠা দিয়ে দেয় হেসে। পরি ক্রুব্ধ মেজাজে বৈঠার হাল ধরতে চেষ্টা করে। সেও ততটা অভিজ্ঞতা নেই বৈঠা চালাতে, তবুও সর্বজোরে চেষ্টা করে কিছুটা ভালো ফলাফল করতে পেরেছে। নৌকা ডানে বামে বেঁকে যাচ্ছে যদিও, তবে বাতাসের সাথে মোকাবেলা করে এগোতে পারছে। বিপু হাসছে, মনের আনন্দে ভাসছে। তারা একটু একটু করে এগোচ্ছে। বিপু অনেকটা দূর পর্যন্ত এগিয়ে আবার সাঁতার কাটতে কাটতে ভিড়েছে নৌকার ধারে। কি যায় না? ধাক্কা দেওয়া লাগবো? পরির ইচ্ছে করে বৈঠা মেরে মাথাটাই ফাটিয়ে দিতে, কিন্তু এত দুঃসাহস তার নেই যে তাদের কাউকে সে আঘাত করতে পারে। শ্রাবণ নীরবই আছে। অর্পা তো খেমটা মেজাছে, গাল ফুলিয়েই আছে। এই যে সে ফিরে না এলে কে নিয়ে যেত তাদের? পরির ঠেলতে ঠেলতে তো রাতই নামিয়ে আনত। বিপু নৌকার কোণে ভর করে 2 দিকের ভারসাম্য ঠিক রেখে উঠে আসে। বেজা শরীরে বসে বৈঠা নেয় হাতে। পরীকে বলে, আর একটা কথা বলবি, এরপর দেখিস নৌকা কোন দিক দিয়া যায় আর পরি কোন আকাশে উড়ে যায়। পরি একদম চুপ হয়ে থাকে, তবে চোখেও মনে শত রকমের বিড়বিড়ানি। বসে বসে শাপলা আটি করতে থাকে। অর্পা তাকে সাহায্য করছে। শ্রাবণ সেই এক কোণে বসে শাপলা ফোটাতে থাকে হাতে। একে একে কপাট খুলে লজ্জা ভাঙায় শাপলা বেগমের। ফুটে আসে লুকানো সৌন্দর্য। এই যে ডোরাকাটা সবুজের ভেতরে লালচে সাদার বাহার, তার ভেতরে ধপধপে আলোড়ন শুভ্রতার, অতপর হলুদ রাঙা তার কেন্দ্র। ধাপে ধাপে ফুটিয়েছে, বিলিয়েছে মাধুর্য।
এর কোনো উপস্থিত ঘ্রাণ নেই, তবুও সে রূপের বাহারে পবিত্র, যেন নিজের প্রতিচ্ছবি শাপলাতেও পেয়ে যায় শ্রাবণ। দুইয়ের আগমনই ঘটে বর্ষায়। রূপ আছে, রূপের ঘ্রাণ হয়তো নেই কারোই, তবুও তারা বর্ষা রূপের রানী। বর্ষার জল যত ফুলে ফেপে ওঠে, তারা নিজেদের প্রবৃত্তির প্রয়াস তত বেশি বাড়িয়ে নেয়। জলের কুল ছেড়ে অতিমাত্রায় বাড়তে চায় না একদমই। বেশ কিছুক্ষণ মনোযোগ পেতে রাখে সে শাপলার রূপে। পরক্ষণে তাকায় দূর দিগন্তে। দিগন্তের শেষ সীমায় যেন একটা মুখ ভাসে দৃষ্টিগোচরে। শখ প্রাণ মহাশয়ের মুখ, যাকে চাইলেই পারা যায় ছুতে। চোখ জুড়িয়ে দেখে নেওয়া যায় কাছ থেকে, ডাকা যায় প্রাণের শিহরণ জাগিয়ে, তৃপ্তিকর আলাপ করা যায় গোপনে রোপণে। অথচ কল্পদৃষ্টিতে কেবলই সে দূর, বহুদূরে। নৌকা নেড়ে ফিরেই বিপু বৈঠা হাতে নেমে আসে। বকুল কাকার বৈঠা বকুল কাকাকে বুঝিয়ে দিয়েছে, একটা শাপলার আটি যদি ছুঁয়ে দেখত সে, যার দরকার সে নিয়ে আসবে, তার এসবে দরকার নেই। শ্রাবণ স্বেচ্ছাতেই একাটির ভার বহন করে বাড়ি হাঁটা ধরেছে। আরও তো অনেকগুলো বাকি, কে নিবে এতগুলো? তারা বারবার নিতে এলেও ক্লান্ত বোধ করবে। পরিতেই অর্পার কানে ফিসফিস করে, আপা বকুল কাকারে ডাকেন। ডাকো তুমি। আমি ডাকলে আইব না এই বেটায়, আপনি ডাকেন, দৌড়াইয়া আইব। অর্পা তাই করে। বকুল কাকাও বাড়ির সীমানা ছেড়ে নেমে যায় অর্পার ডাকে। পরি নিজে বহন করার জন্য একাটি রেখে বাকি সব একটে বেঁধে বকুল কাকার মাথায় তুলে দিয়েছে। পারভিন বড়ই বিরক্ত তাদের কর্মকাণ্ডে। এই যে এতগুলো শাপলা নিয়ে এলো, কি করবে এগুলো দিয়ে? চটজলদি বাড়ি পরিষ্কার দেখতে চান তিনি। শ্রাবণের আগে নিয়ে আসা ওই আটিটাই অল্প ভেবে তিনি নিজ হাতে নিয়েছিলেন। বকুলের মাথায় আটির উপর আটি দেখেই রেগে গেছেন। বিপু দাঁড়িয়ে আছে বাথরুমের দরজার সামনে। মাকে আরো উস্কে দিতে নালিশ করছিল পরি আর অর্পার নামে। এগুলোতেও যে তাদের পোষাচ্ছিল ছিল না। বাথরুম হতে ইফতেখার বেরিয়ে এসেছে গোসল সেরে। তবেই বিপু গেল কয়েক মগ পানি ঢেলে নিতে। ইফতেখার উঠোনে নেমে এসে কাপড় নেড়ে দেয় রশিতে। শাপলার স্তূপ দেখে জিজ্ঞেস করে, পরি কি এগুলো বিক্রি করতে দিবে? আম্মার বকাঝকায় পরি এমনিতেই দমে আছে, তাই মাথা চুলকাতে চুলকাতে বলল, সাপ্লাই যে এত বরকত কেমনে হইল বুঝলাম না। ভাইজান সকালে ভ্যান দেখলে কই এন তো, পাইকারিতে দিয়া দিমুনে। পারভিন ধমকে উঠে বললেন, এখন ফালানিয়া, সকাল তো দূর, বিকাল পর্যন্ত আমি দেখতে চাই না। এমন করেন কে আম্মা? মানুষে তরকারি পায় না খাইতে, আর আপনারা বিনা পয়সায় আন্না দেয়, এইটা আপনার ভাল লাগে না। আমার দরকার নাই বিনা পয়সায় খাওয়ানোর, তোর বাপ দাদার বাড়ি নিয়ে দিয়ায়। তাও তো আপনার বাপের বাড়ি ওদিকে। যা, আমার বাপের বাড়ি দিয়ায়, তবুও দূর কর। পরি নিজের হাতের আটিটাও বারান্দার এক কোণে রাখে। বকুল কাকার বহন করা আটিগুলো আম্মার চোখের সামনে হতে দূর করতে পাশের বাড়ি বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বকুল কাকাও দুইটা আটি বেঁধে রাখে নিজের বাড়ি নেওয়ার জন্য। ইফতেখার কাপড় মেলে দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে ঘরে যাওয়ার সময় শ্রাবণ পিছু দুহাত বেঁধে রাখা অবস্থায় বারান্দা হতে যেতে থাকে তার সাথে সাথেই হেঁটে। ইফতেখার জিজ্ঞেস করে, ভালোই ঘোরাঘুরি করে এলে? ততটাও ভালো না। কেন? শাপলারা সব ঘুমোচ্ছিল। জেগে থাকলে ভালো লাগতো, আর আপনি পাশে থাকলে সেই ভালো লাগারা পূর্ণতা পেত। দুজনের দিব্যি একটা প্রহর কেটে যেত। তবে ফুটফুটে বিল, আর তা না হয় ভীষণ নেই নেই অনুভব করছিলাম। কথার পিঠে কথা রাখে না ইফতেখার। ঘরে এসে আয়নার সামনে দাঁড়ায়। শ্রাবণ পিছু বাঁধা হাত ছেড়ে দেয়। হাতের শাপলাটা ইফতেখারের সামনে ধরে বলে, নেই নেই অনুভব করলেও খালি হাতে ফিরিনি, নিজ হাতে ফুটিয়েছি শাপলা বেগমকে। এটা আপনার জন্য। ইফতেখার ঘাড় ঘুরিয়ে শ্রাবণের মুখে তাকিয়ে হাসি দেখতে পায়। বিপরীতে নিজের ঠোঁট প্রাঙ্গণে মৃদু হাসি জাগিয়ে ফুলটা হাতে নেয়। একটু ঘুরে শ্রাবণের মুখোমুখি হয়ে তার কানে গুজে দিয়ে বলে, ফুল মেয়েদের অঙ্গে ভারী শোভা পায়। আর মেয়েরা কোথায় শোভা পায় জানেন? কোথায় বলতে চাও? পুরুষের হৃদকুঞ্জে। বড্ড নরম জায়গা। তাই তো এত আরাম আয়েশ গুটিয়ে থাকতে চায় কোমল হৃদয় আঙিনায়। আঘাত পাওয়ার ভয় থাকে না? পাঁজর আছে যে, তার উপরে ভাগে। ঠোঁট কার্নিশে প্রশান্তি স্পষ্ট হয় ইফতেখারের। এক হাত শ্রাবণের ঘাড় স্পর্শ করে আলতো করে। ফুলগোজা কানের পাশে ঠোঁটের উষ্ণতা ছুঁয়ে দেয় এক নিমেষে। শ্রাবণ বড্ড লজ্জা পায়, উক্ত স্থান ত্যাগ করতে চায়। ইফতেখারও তাকে বেঁধে রাখেনি, মনোযোগ দিয়েছে মুখে এক চিমটি ক্রিম লাগানোর দিকে। গোসলের পর মুখের চামড়া টান টান হয়ে থাকে। একটু আধটু প্রসাধনী প্রলেপ না লাগালে চলে না। শ্রাবণ দরজার সামনে এসে আবার ফিরে গেছে তার কাছে। একটু খালা আমার কাছে যাওয়ার ছিল। কেন? আমার যা আছে সবই তো ওনার কাছে, নিয়ে আসা দরকার।
আমার 2 শাড়ি গুছিয়ে নিয়েছি ইতিমধ্যে। যেতে হলে যাও, কিন্তু তোমার শাড়িতেই ভারী লাগে। ইস, শ্রাবণ পুনরায় যেতে থাকলে ইফতেখার পিছুর বলে,